নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আসলে আপনাদের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন টিভি মিডিয়া রয়েছে বা প্রিন্ট মিডিয়া রয়েছে, সেখানে বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি এবং তার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন। এমনকি সোশ্যাল সাইটও রয়েছে, যার নামটা না করলে কিন্তু একদমই চলে না বর্তমান যুগে। তো সেখানে যখন ডাক্তারবাবুরা বিভিন্ন বিষয় আপনাদের জন্য তুলে ধরেন, তখন আপনাদের তরফ থেকে বিভিন্ন রকমের কোয়ারি বাড়তে থাকে। তার মধ্যে অন্যতম ধরুন সুগার থাকে, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের সমস্যা, বা আপনার অস্থির সমস্যা, আপনার পেটের সমস্যা, পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, গুরুত্বপূর্ণ কোনো অর্গানের সমস্যা, আপনার স্কিনের সমস্যা, আপনার নার্ভের সমস্যা, বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে বারংবার আমরা আলোচনা করি এবং বারংবার সঠিকটা, সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সত্য কেন বলছি? যে সত্যি আয়ুর্বেদে এর কি ট্রিটমেন্ট রয়েছে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কতটা আপনার জন্য করতে পারছে, বা পাশাপাশি এটাও সাহসিকতার সাথে আমরা বলতেই পারি যে যে অসুখগুলো, যে প্রবলেমগুলোর জন্য ইনজেকশন বা অপারেশন সেরকম ভাবে কিছু করে উঠতে পারছে না বা আপনি স্যাটিসফাইড নন, সেখানেও কতটা করতে পারছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বা আয়ুর্বেদ চিকিৎসকেরা। সবটা নিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ আলোচনা। আজকেও আপনাদের জন্য একটি বিষয় আমরা নির্বাচন করেছি, যে বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রচুর সাড়া কিন্তু আমরা পেয়েছি, প্রচুর মানুষের কোয়ারি রয়েছে যে এই সমস্যার সমাধান আয়ুর্বেদের থেকে কি আমরা পাবো। অবশ্যই আমি সমস্যাটির নাম বলবো, তার আগে অবশ্যই জানাবো এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদার আজকে আমাদের সাথে রয়েছেন। তাই প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি ফোন করুন, কথা বলুন স্যারের সাথে। আর আমাদের এনবিপির হেল্পলাইন নাম্বারও কিন্তু যাচ্ছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারেও কিন্তু ফোন করুন এবং কথা বলুন। পাশাপাশি স্যার, আজকে যে বিষয়টি আমি নির্বাচন করেছি আমাদের বন্ধুদের অনুরোধে, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। আমাদের বিভিন্ন সাইটে এই ভেরিকোজ ভেন নিয়ে আমরা প্রচুর লেখালেখি আমাদের চলছে, আমাদের প্রিন্ট মিডিয়াতে প্রচুর সাড়া আমরা পেয়েছি, সেখান থেকে প্রচুর মানুষের কোয়ারি ভেরিকোজ ভেন। সেখানে আয়ুর্বেদ ভেরিকোজ ভেন নিয়ে কথা বলছে, সত্যি আয়ুর্বেদ কতটা করছে ভেরিকোজ ভেন নিয়ে, ভেরিকোজ ভেন বিষয়টা কি, বা এর থেকে রিলিফ আমরা কি করে করতে পারি, তো সবটাই একটু একটু করে আপনার থেকে আজকে আমরা শুনবো। ভেরিকোজ ভেন সেটা হচ্ছে মেনলি আমাদের স্কিনের কাছাকাছি আমাদের অনেক ভেন থাকে, যেগুলো কোনো কারণে যদি সেখানেতে কোনো রকম সার্কুলেশনের প্রবলেম হয়, সেখানে কি হয়, সেই নার্ভগুলো আস্তে আস্তে সেখানে ব্লাড সার্কুলেশনটা কমে যায় এবং ব্লাড ওখানেতে হালকা করে জমতে থাকে এবং দেখা যায় যে একটা সময় গিয়ে একটু ব্ল্যাকিশ কালারের হয়ে যায়, ডিপ কালার, এবং সেই জায়গাটা ফুলে যায়। তো এটাকে আমরা বলি ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন আমাদের বিভিন্ন পার্টে, আমাদের গোটা শরীরের মধ্যেই কিন্তু এই স্কিনের তলার যে ভেনগুলো কিন্তু ছড়িয়ে আছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখি যে ভেরিকোজ ভেন আমাদের পায়ে হচ্ছে। কেন? কারণ হচ্ছে একটাই, যে আমাদের এই যে ব্লাড সার্কুলেশন চলে শরীরের মধ্যে, হার্ট যখন পাম্প করে, আমাদের ধমনী কি করে, সেখান থেকে রক্তকে নিয়ে গোটা শরীরের মধ্যে ছড়িয়ে দেয় এবং যে ভেন আছে সেই ভেন কি করে, শিরা যেগুলো, সেগুলো কি করে আমাদের ব্লাডটাকে আবার হার্টের মধ্যে নিয়ে আসে। তো এই যে প্রক্রিয়াটা যদি নর্মাল উপায়েতে চলে, তাহলে আমাদের নর্মাল ব্লাড সার্কুলেশন শরীরের মধ্যে ঠিক থাকে, ভেনেরও কোনো রকম প্রবলেম হয় না, ভেনেতেও রক্ত জমাট বাঁধে না এবং ধমনীরও কোনো রকম প্রবলেম থাকে না, নর্মাল মানুষের লাইফ থাকে। কিন্তু যখন আমাদের নিচ থেকে, পা থেকে যখন আমাদের ব্লাডটা আসছে, রিটার্ন আসছে ভেনের মাধ্যমে, তখন কি হয়, আমাদের একটা যে গ্র্যাভিটি ফোর্স থাকে, সেই গ্র্যাভিটি ফোর্সের এগেনস্টে যায় এবং সেই সময় কি হয়, কোনো কারণের জন্য আমাদের নার্ভ দিয়ে যখন ব্লাডগুলো আসে, আমাদের একটা ভালভ বলে জিনিস থাকে, যেটাকে আমরা বলি কপাট। তো ওই ভালভটা খুলে যায়, সেই সময়তে রক্তটা আমাদের উপরের দিকে আসে এবং যখনই ওটা চলে আসে, কপাটটা বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয়, আমাদের এই ব্লাডটা ব্ল্যাক ফ্লো যায় না বা কোনো রকম জমার কোনো রকম থাকে না। আমি ফোনটা ধরে নিই, তারপর একদম একদম বিস্তারিতভাবে এই আলোচনায় আমরা ফিরবো, আপনাদের জন্যই ফিরবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মুম্বাই থেকে বলছি। হ্যাঁ, বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, আমার নাম শ্রাবণী রায়। বলছি, আমার না মানে মাইগ্রেনের প্রবলেম। আচ্ছা আচ্ছা, মাইগ্রেনের সমস্যা, যেটা মাথায় কি একদিকটা ব্যথা করে?
একদিকটা আর সকালে ব্যথা হয়। আচ্ছা, সকালেই ব্যথা হয় শুধু, নাকি রোদে বেরোলে বা ঠান্ডা লাগলে এরকম কিছু? আর ঠান্ডাটাই যে পড়ছে, ঠান্ডাটা পড়ার সময় শুরু হলো। আচ্ছা, দুপুরের দিকটায় হবে, শীতকালটা এই দুপুরের দিকটায় পেন হয়। আচ্ছা, মাইগ্রেনের যে ব্যথাটা হয় তার সাথে সাথে কি আপনার নাকে কোনো রকম পলিপ আছে? নাকে কোনো রকম ব্যথা হয় বা নাক আছে? হ্যাঁ, সর্দির প্রবলেম আছে আমার। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মাইগ্রেন সমস্যাটা খুবই এখন দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই যে ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য। তো মাইগ্রেনের ব্যথা যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা দেখেছি। হয়তো উনি এখন বলছেন যে হ্যাঁ আমার একটা টাইমে ব্যথা হচ্ছে, পার্টিকুলারলি একটা সময়, কিন্তু এরকমও পেশেন্ট আমরা পেয়েছি যে কোনো পার্টিকুলারলি টাইম নেই, যে কোনো সময় ব্যথাটা কনস্ট্যান্ট থাকছে, মাথা তুলতে পারছে না। তো আপনার ক্ষেত্রে বলবো এই যে মাইগ্রেনের ট্রিটমেন্টটা করতে হয় দুভাবে। শুধুমাত্র এই যে মাথা যন্ত্রণা করছে তার জন্য ওষুধ খেলে আপনি সাময়িক কিছুক্ষণ হয়তো ভালো থাকবেন, কিন্তু এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার নাকে কোনো রকম পলিপ আছে কিনা, কারণ মাইগ্রেনের সমস্যা হলে সেখান থেকে একটা নাকের পলিপ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আপনাকে দুটোকে একসাথে ট্রিটমেন্টটা করতে হবে। অবশ্যই এর একটা সুন্দর ট্রিটমেন্ট আছে, মেডিসিন যেরকম আছে তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি আছে, যেটা যদি আপনি ঠিকঠাক মতো করে নেন পার্মানেন্টলি কিন্তু মাইগ্রেনকে ঠিক করা সম্ভব। তো আপনার ক্ষেত্রে বলবো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার কাছে যে সেন্টার হবে সেখানে একবার আসুন, আমরা দেখে নিই, যদি আমাদের মনে হয় নাকের কোনো রকম এক্সরের প্রয়োজন আছে সেটা আমরা করে নেব, তারপরে আপনাকে অ্যাডভাইস দিয়ে দেবো যে কি করলে আপনি এখন আপনার যা প্রবলেম সেখান থেকে আপনি ভালো হবেন, এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেমটা না ফেরত আসে তারও একটা অ্যাডভাইস আমরা দিয়ে দেবো। একদম, কারণ আপনারা যখনই প্রশ্ন করেন পাশাপাশি আপনারা একটা কথাও কিন্তু বলেন যে ট্রিটমেন্টটা করব সেই ট্রিটমেন্টে যেন কোনো সাইড এফেক্ট না থাকে। যারা সাইড এফেক্ট বিহীন ভাবে নিজেদেরকে ভালো রাখতে চাইছেন বা সাইড এফেক্টের পার্সেন্টেজটা এতটাই নগণ্য হোক যে যেটা আমার বা আমার প্রিয়জনের কোনো ক্ষতি করবে না, তাহলে আপনার প্রথম নির্বাচন হওয়া উচিত আয়ুর্বেদ। আর আয়ুর্বেদ মানে আমাদের কাছে কিন্তু এনবিপি, সেই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকের সাথেই কথা বলছি, ভেরিকোজ ভেনের প্রবলেম নিয়ে কথা বলছি। তবে আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমাদের 9830235527 বা 37 এই নাম্বার দুটি খোলা রয়েছে, নাম্বারে ফোন করুন এবং অবশ্যই হেল্পলাইন নাম্বার আমাদের এটি, এখানে কথা বলুন। স্যার যেটা বলছিলেন আপনি, তো আমাদের এই যে নর্মাল যেটা ব্লাড সার্কুলেশন যেটা হয়, যেমন বললাম যে ধমনী আমাদের রক্তকে গোটা শরীরের মধ্যে নিয়ে যায় এবং শিরা সেটাকে নিয়ে আসে আবার হার্টের মধ্যে। তো এই প্রক্রিয়া যখন আমাদের নিচ থেকে ব্লাডটা আসে তখন কি হয় যে কিছু এই যে বললাম ভালভ থাকে, সেই ভালভটা যখনই কোনো কারণে যদি ড্যামেজ হয় তাহলে কি হবে যে ব্লাডটা যখন ওপর দিকে আসছে আর ভালভ যদি ঠিকঠাক মতো বন্ধ না হয় তখন কি হবে, ব্যাকওয়ার্ড যাবে, ব্লাড ওপরে উঠছে কিন্তু কিছুটা ওখানেতে জমে রয়ে যাচ্ছে, কারণ কপারটা বন্ধ হয়ে যায়। এই যে জমে যাচ্ছে, এই জমা থেকেই কিন্তু আমরা এই যে নর্মাল ভেরিকোজ ভেন যেটা আমরা বলছি যে ভেন ফুলে যাওয়া এবং সেখানেতে একটা ডিপ কালার হয়ে যাওয়া, এই ব্লাডটা জমতে জমতেই আমাদের পায়ের শিরাগুলো ফুলতে থাকে। অনেক সময় দেখা যাবে যে শিরাটা লম্বা হয়ে গেছে বা পেঁচিয়ে গেছে এবং ব্ল্যাক কালারের একটা স্পট ওখানেতে থাকবে। স্টার্টিং যখন এটা হবে শুধু জাস্ট একটা স্পট হয়তো আপনি পাবেন, সেখানেতে সেরকম কোনো ব্যথা আপনি হয়তো আসবে না, কিন্তু যদি ডে বাই ডে এই জিনিসটা বাড়তে থাকে সেখান থেকে কমপ্লিকেশনও আরো বাড়বে। আমি আসছি আলোচনাতে। একদম একদম, তাই সচেতন থাকুন, সমস্যাকে একদম এড়িয়ে যাবেন না এবং সমস্যাকে নিয়ে কোনো রকম অবহেলা করবেন না, কারণ আপনার শরীর আপনার সব থেকে বড় সম্পদ। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে না আমার, খাওয়ার পরে আমি খিদে লেগে গেছে, এবারে খিদে লেগে খাওয়ার পরে না পেটটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে। আচ্ছা, পেট কি যন্ত্রণা করছে না তার সাথে সাথে একটা জ্বালা ভাব আছে? না, শুধু যন্ত্রণা করছে। কোন রকম কি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করানো হয়েছে? না, করাইনি, আমার এই 2-3 দিন হলো দেখছি এই সমস্যাটা। আচ্ছা, ঠিক আছে, তো আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। সাময়িক কোনো কারণে যদি একটু গ্যাস ফর্ম করে সেখান থেকে হয়তো পেন সাময়িকভাবে হতে পারে,
কিন্তু যদি দেখবেন যে আপনার এই 2-3 দিন হচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে আরো দিন যত যাচ্ছে ব্যথা যন্ত্রণা বাড়ছে বা ব্যথাটা যাচ্ছে না, তাহলে কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে যে কোনো রকম লোকাল অর্গানের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা, লিভারের কোনো সমস্যা হচ্ছে কিনা, স্টমাকের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। কারণ ব্যথা যদি কনস্ট্যান্ট থাকে কিছু না কিছু প্রবলেম হবে। তো আপনি 1-2 দিন একটু দেখুন, যদি না এটা কমে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছে যেখানে সেন্টার হবে সেখানে আসুন, আমরা একবার দেখে নিই, দেখার পর আপনাকে বলে দেবো কি করলে আপনি ভালো হবেন। একদম। এবং সহযোগিতার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার যেরকম রয়েছে, তার পাশাপাশি আমাদের এতজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছে এবং প্রত্যেক চিকিৎসক কলকাতা থেকে শুরু করে একেবারে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি আনাচে কানাচে এবং আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম বলুন, ত্রিপুরা বলুন, দিল্লি বলুন, সর্বত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধুমাত্র আপনার জন্য, যাতে আপনাকে কষ্ট না করতে হয়, আপনাকে আপনার শারীরিক অসুস্থতা নিয়ে যেন অনেকটা রাস্তা পাড়ি না দিতে হয়। তাই আপনার বাড়ির ঠিক কাছে কোন চেম্বারটি পড়ছে জানতে হলে কিন্তু স্ক্রিনে দেবো আমাদের নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং খুব তাড়াতাড়ি কিন্তু একটু অ্যাপয়েন্টমেন্টের জন্য ভাবনা চিন্তাটা করুন, কারণ এটা আপনারই লাভের বিষয়। এবং আমরা শুনছিলাম ভেরিকোজ ভেনের গুরুত্বপূর্ণ দিকগুলো আর একটু শুনবো স্যার। তো যদি এই যে স্টার্টিং এর যে সিমটম বললাম যে একটা ব্ল্যাকিশ ভাব থাকবে, তার সাথে সাথে দেখা যাবে যে শিরাগুলো ফুলে যাচ্ছে, তো সেই সময়তে একটুখানি সচেতন হতে হবে। কারণ যখন এটা স্টার্টিং হয় অতটা পেন হয় না, কিন্তু যদি এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওখানে যদি রক্ত জমতে থাকে, সেখানে আস্তে আস্তে দেখা যাবে আমাদের দুটো পাই ফুলে যাচ্ছে এবং তার সাথে সাথে ব্যথা, আস্তে আস্তে ব্যথা হবে, জ্বালা ভাব থাকবে এবং দেখা যাবে যে আপনি হাঁটতে গেলে আপনাকে পা টেনে নিয়ে উঠতে হচ্ছে, নর্মাল ভাবে আপনি স্টেপ ফেলতে পারবেন না। এবং যেটা দেখা যায় যে অনেকে যদি এই জায়গাটাতে ঠিকঠাক মতো যদি আপনি ট্রিটমেন্ট নাও করেন, এখান থেকে কি দাঁড়াবে, একটা আলসার দাঁড়াবে। অনেক সময় কি হয়, দেখা যায় যে আমাদের পায়ের শিরা থেকে ব্লিডিং হচ্ছে, তো এই ব্লিডিং যদি একবার স্টার্ট হয়ে যায় সেটা কিন্তু বন্ধ করা খুব মুশকিল হয়ে যায়। তো এই যে ভেরিকোজ ভেন জিনিসটা হয়তো ফার্স্টে দেখা যাচ্ছে যে না একটা কালো ভাব, অনেকে কি করে ঠিকমতো গুরুত্ব দেয় না। আবার আরেকটা প্রবলেম হয়, এই যে ব্ল্যাকিশ ভাব আমাদের পায়েতে হয়ে যায় স্কিনের ঠিক ওপরটাতেই, অনেক সময় কি হয় আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা ঠিক করতে পারি না, আমরা এটাকে স্কিনের কোনো রকম প্রবলেম হিসাবে ট্রিট করি। কিন্তু না, যখনই এরকম ব্ল্যাকিশ ভাব আসবে আমাদেরকে দুটো দিকে ভাবতে হবে। স্কিনের কোনো যদি প্রবলেম হয় সেখানেতে ব্যথা আসবে না, কিংবা একটা বার্নিং সেন্সেশন ওই জায়গাতে আসবে না, পা ভারী হয়ে যাবে না। তো সেখানেতে আমাদের শুরুতে একটু টেস্ট করে দেখে নিতে হয় যে হ্যাঁ এটা কোনো রকম আলসার ওখানেতে হচ্ছে কিনা, বা ভেরিকোজ ভেন ওখানে হচ্ছে কিনা, বা কোনো রকম স্কিনের প্রবলেম কিনা। তাই ছোট্ট যে সিমটমগুলো থাকে সেটাকে একটুখানি দেখে সচেতন হলে এই যে ভেরিকোজ ভেন থেকে যে আলসার যাচ্ছে এই স্টেজটা আসবে না। একদম। আমরাই বলি না যে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, তাই অল্প অল্প আপনার সমস্যা যদি আপনি গুরুত্ব না দেন সেটাই কিন্তু বড় বা বৃহৎ আকারে কিন্তু পরিণত হতে পারে, যেটা আপনাকে বা আপনার পরিবারের মানুষকে বিপাকে ফেলবে। ভেরিকোজ ভেন বিষয়টা শুনে কিন্তু সত্যি আমি যথেষ্ট সচেতন হব, এই মানসিকতা আমার মধ্যে তৈরি হচ্ছে, সেটা আপনার মধ্যে তৈরি হওয়া উচিত। আমি স্যারকে তো এই প্রশ্নটাই করব যে স্যার এমন কি কাজ যেটা করলে আমার ভেরিকোজ ভেন হতে পারে, বা এমন কি কাজ যেটা করলে আমি ভেরিকোজ ভেনের হাত থেকে রক্ষা পেতে পারি, দুটোই শুনবো। ভেরিকোজ ভেন যেটা বললাম যে আমাদের স্কিনের সারফেসের নিচে ভেন আমাদের গোটা শরীরেই থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পায়ে হয়, তার কারণটাই বললাম। অনেক সময় আমরা কিছু কমন রোগ জানি, কিন্তু তার প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য সেই রোগটাকে আমরা অন্য নামে দিই, কিন্তু এটাও কিন্তু এক ধরনের ভেরিকোজ ভেন। যেমন হয়তো নামটা শুনলে খুব কমন জিনিস, যেমন হচ্ছে হেমারয়েড, পাইলস। আচ্ছা। পাইলস কিন্তু আমাদের একটা ভেরিকোজ ভেনেরই পার্ট, কিন্তু কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জের জন্য আমরা ওটাকে পাইলস বা হেমারয়েড বলছি। ঠিক আছে, আমি আসছি এই আলোচনায়। একদম একদম, মানে এটা একটা সত্যি ইন্টারেস্টিং বিষয়, আমি কিন্তু সত্যি জানতাম না। একটা ভালো মানুষদের সাথে থাকলে অনেক ভালো ভালো জিনিস জানা যায়। জেনে রাখুন, শিখে রাখুন, বুঝে রাখুন, কারণ আমরা কেউ ডাক্তার হয়ে যাব না, কিন্তু ডাক্তারবাবুদের সাথে ভালো কিছু আলোচনা যদি শুনতে থাকি অনেক বিপদের হাত থেকে নিজে কিন্তু নিজের প্রিয়জনকে রক্ষা করতে পারবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে সময় রায় বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি আমি ডাক্তারবাবুর কাছে মধ্যগ্রাম চেম্বারে গেছিলাম, তো আমার বাবার যে প্রবলেম, পায়ের প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু এখন অনেকটাই সলভ হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো। তো
এবং আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি এই যে সিজন চেঞ্জ হচ্ছে এখনই ওয়েদারটা কিভাবে থাকলে, আমার এখন রানিং পেজ 35, এখন এই ওয়েদারটা কিভাবে থাকলে অন্তত ঠান্ডাটা কন্ট্রোল করতে পারবো, কারণ আমার বিকাশিত আচ্ছা আচ্ছা আচ্ছা। মেনলি যেটা হচ্ছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি আপনাকে যেটা মেন জিনিস করতে হবে সেটা হচ্ছে ডায়েট। আপনাকে একটু ব্যালেন্স ডায়েট করতে হবে, হ্যাঁ, যাতে সব কিছুই ঠিকঠাক মতো করে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব কিছু একটা ব্যালেন্স থাকে। সেই ডায়েটটা আপনি ফলো করুন এবং তার সাথে সাথে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আপনি ডেলিকার রাখুন। যোগা কিছু আছে সেগুলো রাখুন। এবার যদি আপনি বলেন যে না আমি কি ডায়েট করব বা কোন যোগা করব, কোন এক্সারসাইজ করব, সেটা তো এইভাবে এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বলবো যে আপনি একবার আসুন, আমাদের সাথে দেখা করুন, আমরা একটা ডায়েট চার্ট বানিয়ে দেবো এবং কি করলে আপনার ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হয়, কারণ মেনলি আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং করতে হবে। তাহলে এই যে ঠান্ডার সময়তে আপনার ঠান্ডা লাগার ধাপ যেহেতু আছে, সেখান থেকে এই প্রবলেমটা সলভ হবে। একদম। এনবিপি তে এত ভিড় কেন থাকে বা এনবিপি কে মানুষ এত ভালো কেন বাসে, তার একটা বড় কারণ কিন্তু এটা যে বাবাকে নিয়ে এসেছিলাম, বাবার সমস্যার সমাধান পেয়েছি, তার ব্যথা বেদনার হাত থেকে সে রেহাই পেয়েছে, এটা একটা বড় কারণ। একজন মানুষ যখন ভালো হয় সে আরো 5 জন মানুষকে বলে, বা একজন মানুষকে যখন আপনি ভালো হতে দেখছেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। টিভির অনুষ্ঠান বলুন বা আমাদের বিভিন্ন পেপারের অ্যাড বলুন, এগুলো অবশ্যই জরুরি রয়েছে, এগুলো বিজ্ঞাপন, কিন্তু সব থেকে বড় বিজ্ঞাপন আপনি ভালো হচ্ছেন, আপনি 5 জনকে বলছেন, বা আপনার ভালো হওয়া দেখে আরো 10 জন কিন্তু এনবিপিতে আসছে। তাই যারা এখনো যোগাযোগ করেননি তাদের বলবো যে সমস্যা থেকে যদি রেহাই পেতে চান, যদি আপনি চান, যদি আপনার মনে আমরা জায়গা করতে পারি, তাহলে অবশ্যই স্ক্রিনে দেবো আমাদের নাম্বারে কিন্তু ফোন করবেন, অর্থাৎ 9830235527 বা 37, এবং খুব চটজলদি কিন্তু যোগাযোগ করবেন। আমি স্যারের থেকে অবশ্যই আলোচনায় ফিরবো, আলোচনায় আসবো। ভেরিকোজ ভেন নিয়ে অনেকটা শোনার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা দিকে একটু চট করে আপনাদের জন্য আলোচনা করে নিই। চেম্বার বহু জায়গায় আমাদের রয়েছে, তার মধ্যে ক্যানিং অন্যতম। ক্যানিং এ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, ডক্টর আর ডেকে কিন্তু আপনারা পাচ্ছেন। আরামবাগে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, স্যার নিজে থাকেন, অর্থাৎ ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন। আসানসোল চেম্বারে পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার রয়েছে অবশ্যই বর্ধমান, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন বোলপুরে এবারে ডক্টর বি শর্মাকে। অবশ্যই বোলপুরের দিকের বন্ধুরা স্টুডিও দেওয়া নাম্বারে ফোন করে চট করে যোগাযোগ করবেন। দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে এবং সেখানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় আমাদের চেম্বারে পাচ্ছেন ডক্টর এর ভট্টাচার্যকে, দিল্লিতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, খড়গপুর চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে আমাদের পরপর দুদিন কিন্তু চেম্বার থাকে, বহরমপুর এবং কৃষ্ণনগর দুটি চেম্বারেই কিন্তু থাকেন ডক্টর এ হালদার। পাশাপাশি আমাদের শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আমাদের আসামের গুরুত্বপূর্ণ অনেকগুলি জায়গায় চেম্বার রয়েছে, যেরকম শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। গুয়াহাটি এবং ডিব্রুগড়েও কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং দুটি জায়গায় কিন্তু ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। তাই আমাদের ত্রিপুরা বা আসামের বন্ধুরা নির্দ্বিধায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। তার পাশাপাশি বলবো যে আমাদের হলদিয়াতে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদারই থাকছেন আপনাদের জন্য। বনগাঁ চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আলিপুরদুয়ারে কিন্তু এবার থাকছেন আবার ডক্টর বি শর্মা। পাশাপাশি চেম্বার রয়েছে আমাদের মধ্যমগ্রামে, চেম্বার রয়েছে ল্যান্সটাউন হাজরা, শিশুমঙ্গল হসপিটালের একদম পাশে, চেম্বার রয়েছে হাতিবাগানে এবং চেম্বার রয়েছে খিদিরপুরে। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর বিস্তারিত সবটা জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন। এবং স্যার যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন যে ভেরিকোজ ভেন, তার এক প্রকারের রূপ পাইলসও হতে পারে, অবশ্যই সেদিকে আমরা ফিরবো। আরো কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আমরা ভেরিকোজ ভেনের শুনে নেবো, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তোমার ডোমজুর থেকে সুরজ মন্ডল বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার পায়ের যে গাঁটে তো অনেকদিন থেকে ব্যথা হচ্ছে এবং ব্যথার ট্যাবলেট খাচ্ছি এবং আইসার দিচ্ছি কিন্তু কমছে না, গরিব হয়েছি। তা এই জন্য যদি এইটা কি দেখানো হয় তাহলে কিছু একটা সমাধান পাই।
আচ্ছা দেখুন, আপনার ব্যথাটা ঠিক কোন জায়গায় হচ্ছে? গোড়ালিতে হচ্ছে না অ্যাঙ্কেলে? গড়ালি গড়ালি গড়ালি। গোড়ালিতে। তো এই যে আপনার ব্যথা এতদিন ধরে হচ্ছে, কোনো রকম টেস্ট করেছেন যে আপনার ব্যথাটা কেন হচ্ছে? ওই আমাদের ওখানে ডাক্তার আসে, সেই ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার বলে এইগুলো ওষুধ খাওয়া, খেয়ে আর বরফ একটু দিয়ে দিতে পারছে না। ঠিক আছে, দেখুন মেন হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্রসেসটাই ভুল হচ্ছে। আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি ব্যথা হচ্ছে মানে শুধু যে ব্যথার যন্ত্রণা জন্য যদি ওষুধ খান, তাতে যদি মনে করেন আপনার রোগটা ভালো হয়ে যাবে, সেটা কখনোই নয়। আপনি সাময়িক কিছুটা দিন হয়তো রিলিফ পাবেন, কিন্তু প্রবলেমটা জানতে হবে। ব্যথাটা যে হচ্ছে কি কারণে হচ্ছে? গোড়ালির হাড় বাড়ার জন্য ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিডের জন্য ব্যথা হচ্ছে, না কি কি জন্য ব্যথাটা হচ্ছে? সে সবসময় রোগের উৎস ট্রিটমেন্ট করুন। সেই উৎস যদি রয়ে যায়, আপনি সাময়িক তার সিমটমের ট্রিটমেন্ট করে জীবনে ভালো হতে পারবেন না। তাই আপনার ট্রিটমেন্ট প্রসেসটাই ভুল হচ্ছে। অবশ্যই এর সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনার ক্ষেত্রে একটা কথা বলি, আপনি গোড়ালির একটা এক্স রে করান আর ইউরিক অ্যাসিড টেস্টটা করান। এই দুটো রিপোর্ট করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার কাছে যেখানে চেম্বার হবে সেখানে এসে একবার রিপোর্টগুলো দেখান। তারপর দেখবেন আপনাকে যখন গাইড করে দেওয়া হবে, কিছুদিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। একদম। যাক, যে কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার হোক না কেন, তার জন্য ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। তবে স্যার একটা বিষয় একটু মাঝখানে আমি শুনবো, যে আমি শুনেছিলাম যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা দাঁড়িয়ে থাকা কাজ করলে কি আমাদের ভেরিকোজ ভেন হতে পারে? হ্যাঁ, অবশ্যই আমি আসছি কি কি কারণেতে এগুলো হয়, আমি বেশ, সেটা নিয়ে আসছি। বেশ, আমি বেশ। শুধু দুটো পয়েন্ট আমি করলাম যে আমাদের শরীরের মধ্যে দুটো রোগ আছে, যেটা আমরা এক বলছি হেমারয়েড, আর দ্বিতীয়ত হচ্ছে ভেরিকোসেল বলে। মানে যেখানে মেলদের ক্ষেত্রে টেস্টিস অনেক সময় ফুলে যায়, যেটা আমরা অনেক সময় অ্যাক্সিরাও বলতে পারি। তো সেখানে কি হয়, অল্প চোট আঘাত লাগলে সেখানেতে ফুলে যায়, কিন্তু নাম হচ্ছে ভেরিকোসেল, কিন্তু কি হয় এখানে ভেরিকোস ভেন হয়, ভেনটা ফুলে যায়। ঠিক সেরকম হেমারয়েডস এর ক্ষেত্রেও ওখানে যে ভেনটা থাকে স্কিনের সারফেসের কাছাকাছি, সেটা কিন্তু ফুলে যায়, কিন্তু প্যাথোলজিক্যাল চেঞ্জের জন্য আমরা নামটাকে অন্য বলি। এবার হচ্ছে কারণটা, হ্যাঁ একটা হচ্ছে মেন কারণ, যেটা হচ্ছে যদি আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি, কিংবা যদি আমরা অনেকক্ষণ ধরে পা ভাঁজ করে থাকি, সেখানে কিন্তু আমাদের ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে কি, এই যে আমরা বললাম যে যখন আমাদের ব্লাড ফ্লোটা হয় আমাদের গ্র্যাভিটি ফোর্সের এগেনস্টে হয়, তো যদি আমরা দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ধরে, সেখানে একটা ফ্লোয়ের ব্যাপার থাকে। এছাড়া ফিমেলদের ক্ষেত্রে যে কারণটা থাকে সেটা হচ্ছে কিছু হরমোনাল চেঞ্জ হয়। যেমন প্রেগনেন্সির সময় অনেকের দেখা যায় যে ভেরিকোজ ভেন হচ্ছে, কারণ সেখানে হরমোনাল কিছু চেঞ্জ হয়, কিছু কিছু হরমোন থাকে আমাদের যে ভেনের ওয়ালগুলো থাকে সেটাকে ক্ল্যাম্প পজিশনে রাখে, কিন্তু ওই হরমোনাল চেঞ্জ যখনই হয় তখন কিন্তু এই ভেরিকোজ ভেন দেখা যায় ফিমেলদের ক্ষেত্রে। এছাড়া অনেকে কি করেন যে কন্ট্রাসেপটিভ পিল, যেগুলো অ্যান্টি কন্ট্রাসেপটিভ পিল যেগুলো থাকে, সেগুলোকে ইউজ করেন অনেক বেশি, সেখান থেকে কিন্তু একটা হরমোনাল চেঞ্জ আসে, সেটাও একটা কারণ হয়। এছাড়া হচ্ছে ওয়েট, কারুর যদি হেভি ওয়েট হয়ে যায়, সেখান থেকেও একটা ভেরিকোজ ভেনের চান্স থাকে, কারণ ব্লাড ফ্লোয়ের যে প্রেশার সেটা অনেক সময় বেড়ে যায় ওবিসিটির কারণের জন্য, সেখানে ওই ভেনের ওয়ালগুলোর যে ভালভ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এছাড়া হচ্ছে বয়সের সাথে সাথে কি হয়, আমাদের বিভিন্ন ভেন যেগুলো আছে বা নার্ভ যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এবং সেখানেতে ফ্লো যখনই ঠিকঠাক মতো না হবে, সেখানেতে সেটা ব্ল্যাক ফ্লো করবে, সেখান থেকেও ভেরিকোজ ভেন হওয়ার চান্স থাকে। এছাড়া সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারোর ভেরিকোজ ভেন থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভেরিকোজ ভেন হওয়ার চান্স প্রায় 90 থেকে 100%ই বলতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো এই সমস্ত কারণগুলো থাকে। এছাড়া যেটা হচ্ছে, অনেকে কি হয় ডায়েটের মধ্যে আমরা অনেক সময় কি করি যে খুব সল্ট জাতীয় জিনিস খুব খাই বেশি, কিংবা ফাইবার জাতীয় খাবার আমরা ঠিকঠাক মতো খাই না। তো ফাইবারের পরিমাণ কম এবং যদি সল্টের পরিমাণ বেশি হয়, সেখান থেকে কিন্তু এই ভেরিকোজ ভেন হওয়ার চান্স থাকে। ওকে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে হাঁটুতে খুব যন্ত্রণা করে, হাঁটতে পারে না। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আর নবদ্বীপে। নবদ্বীপ। আচ্ছা, কৃষ্ণনগরে আমাদের চেম্বার হয়, জানেন তো? কৃষ্ণনগরে আমাদের চেম্বার হয় এবং স্যার নিজে থাকেন কৃষ্ণনগর চেম্বারে। এবার আপনি পায়ের সমস্যাটা আরেকটু বলুন, মানে হাঁটুতে ব্যথা, তাই তো?
আগে আর বুকে খাওয়া দাওয়া বুকে চাপ পড়ে থাকে। আচ্ছা, খাওয়া হলে চাপ হয়ে থাকে। এই যে হাঁটু ব্যথা, এই যে হাঁটুতে ব্যথা, এর জন্য কোনো এক্স রে করিয়েছেন? অনেক আগে করানো হয়েছিল, সেখানে কি বলেছিল? অস্টিও আর্থারাইটিস বা ওই জায়গার তখন তো ডাক্তার থেকে বলেছিল ঠিক হয়ে যাবে, আর ওষুধ খাও ঠিক হচ্ছে না, ঘোরা ডাক্তার দেখানো হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, যেহেতু আপনার হাঁটুর ব্যথা আপনি বলছেন এবং আগে আপনি এক্স রে করিয়েছেন, সেখানে ডেফিনেটলি অস্টিওআর্থারাইটিসের চান্সই বেশি থাকবে। তো তবু একবার আমাকে রিপোর্টটা দেখার দরকার আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে, যদি অস্টিওআর্থারাইটিস হয় তারও ট্রিটমেন্ট আছে। প্লাস আপনি এই যে বলছেন অল্প খেলে আপনার পেট ভার হয়ে থাকে, সেক্ষেত্রেও অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু একবার এক্স রে প্লেটটা দেখার খুব দরকার। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে কৃষ্ণনগরের নেক্সট ডেটটা বলে দেবে। সেই ডেটে একবার আসুন, রিপোর্টগুলো একবার নিয়ে আসুন, দেখে আপনাকে অবশ্যই গাইড করে দেবো। এবং দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে যাতে আপনি ভালো থাকেন সেটাও আমরা অ্যাডভাইস করে দেবো। একদম অবশ্যই। আর এই সবটা কিন্তু ভালো করে বুঝতে হলে, জানতে হলে আপনাকে কি করতে হবে? চেম্বারে পৌঁছতে হবে। আর চেম্বারে আপনি কিভাবে পৌঁছবেন? যখন স্ক্রিনে দেবা আমাদের এনবিপির নাম্বারে আপনি ফোন করবেন 9830235527 এবং 37। আপনি পৌঁছে গেলেন এনবিপিতে, তারপর আপনার রিয়াকশনটা কিরকম হবে, আপনার অভিব্যক্তিটা কিরকম হবে, আপনার বক্তব্য কি থাকতে পারে, এই সবটা আমরা সেই বন্ধুদের কাছ থেকে শুনবো যারা পৌঁছে গিয়েছিলেন আমাদের সংস্থায়, আমাদের চেম্বারে, এবং তারপর তারা ভীষণ ভালো আছেন। কি বলছেন তারা শুনে নিই, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করেছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন, সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থারাইটিস নিয়ে এই অস্টিওআর্থারাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতি চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস।
3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এনবিপির অনুষ্ঠান মানে বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে, তবে সব থেকে বেশি কথা যে বিষয় নিয়ে থাকে সেটা হচ্ছে ব্যথা। ব্যথা নিয়ে প্রচুর 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 ফোন, প্রচুর আলোচনা, প্রচুর জিজ্ঞাসা থাকে এবং ব্যথা থেকে কেন অন্য কোনো প্যাথিতে বা অন্য কোনো জায়গায় সমস্যার সমাধান পাচ্ছি না সেই নিয়েও আপনাদের প্রচুর কোয়ারি থাকে এনবিপির কাছে। যদিও কোনো প্যাথি বা কোনো চিকিৎসক বা অন্য কোনো সংস্থাকে নিয়ে আমাদের কোনো রকম অভিযোগ নেই, প্রত্যেকে ভালো, প্রত্যেকেই শ্রেষ্ঠ নিজের নিজের জায়গায়। তবে হ্যাঁ, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের একজন নয় একাধিক চিকিৎসক এবং প্রত্যেকেই সার্টিফাইড চিকিৎসক এবং প্রত্যেকের অভিজ্ঞ, প্রত্যেকের জ্ঞান রয়েছে আয়ুর্বেদের প্রতি, প্রত্যেকের জ্ঞান রয়েছে মেডিসিনের প্রতি, পঞ্চকর্মার প্রতি এবং অবশ্যই আপনার ডায়েট, আপনার যোগা, প্রত্যেকটা বিষয়ের প্রতি। আর সে কারণেই তারা মন থেকে আন্তরিকভাবে আপনাদের জন্য পরিশ্রম করছেন বলে, কাজ করছেন বলে এতটা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাচ্ছেন এনবিপি থেকে। আজকে এরকম কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই বিষয় আজকে ব্যথা থাকবে। আপনাদেরও যে কোনো ধরনের ব্যথা বা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা এবং যে প্রশ্নটা স্যার চেম্বারে সব থেকে বেশি পরিমাণে পান, ব্যথা ডাক্তারবাবু কিভাবে ব্যথা থেকে রেহাই পাবো, যে সত্যি একবার ব্যথা যদি শুরু হয় সেই যন্ত্রণাটা সেই মানুষই উপলব্ধি করতে পারে যিনি ব্যথাটা ফেস করছেন। এনবিপি কিভাবে সহযোগিতা করছেন, স্যার কি বলবেন আপনাদের জন্য, সবটা নিয়ে আমরা আবারও ফিরবো আলোচনায়। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার, আমি মানস কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? বয়স হচ্ছে 35। আচ্ছা। চুল খুব পেকে যাচ্ছে এবং চুলও খুব উঠছে এবং ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডাও পেয়ে যাচ্ছে। আচ্ছা, এমনি কি কোনো রকম লিভারের সমস্যা বা অ্যালার্জির সমস্যা আছে? অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি আছে? হ্যাঁ। অ্যালার্জির জন্য কি ট্রিটমেন্ট করছেন বা অ্যালার্জিটা কি টেস্ট করে দেখছেন যে ওটা নর্মালে এসছে কিনা? না, তা তো অনেকদিন হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি কি করলে আপনার সলিউশন হবে। মেনলি আমরা বারবারই বলি আমাদের চুল ওঠা কিংবা চুল পেকে যাওয়ার পেছনে তো অনেকগুলো কারণ থাকে। যেটা হচ্ছে যদি আমরা খুব মানে ক্লাইমেট চেঞ্জ হয় সেক্ষেত্রেও একটা প্রবলেম হয়। এছাড়া যদি আমরা দেখা যায় যে ধুলোবালি কেমিক্যালের কাছে হয়তো কাজ করতে হচ্ছে, সেখান থেকে একটা অ্যাকশন হয়। এছাড়া শারীরিক কন্ডিশনের মধ্যে যদি আমাদের থাইরয়েড থাকে, যদি আমাদের আইজি লেভেল মানে অ্যালার্জি যদি থাকে, কিংবা তার সাথে সাথে লিভারের যদি কোনো রকম সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসে। তাই আপনি বলছেন আপনার অ্যালার্জি আছে, তাই অ্যালার্জিটাকে আগে কন্ট্রোল করা দরকার। আপনি কারেন্ট একটা আইজি রিপোর্ট করান। খড়গপুর থেকে বলছিলেন, খড়গপুরেতেই আমাদের চেম্বার আছে, রিপোর্টটা করে নিয়ে এসে একবার ওখানেতে দেখান।
তার আগে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে ডেট টাইম সমস্ত কিছু বলে দেবে। রিপোর্টটা দেখার পর আপনাকে আমরা গাইড করে দেবো যে কি করলে এই যে এখন আপনার সমস্যাটা হচ্ছে সেখান থেকে আপনি ভালো হবেন, এবং ভবিষ্যতে যাতে না হয় এই সমস্যা, সেটার জন্য কি কি করতে হবে সব অ্যাডভাইস আমরা ওই দিনকে দিয়ে দেবো। একদম, এবং স্যারের থেকে ঠিক আজকে ব্যথা নিয়েও কিছু অ্যাডভাইস শুনবো স্যার, যেহেতু চেম্বারে সব থেকে বেশি পেশেন্ট ব্যথা সংক্রান্ত বিষয় নিয়ে আসেন। তো ব্যথার সমস্যা কি সত্যি দিন দিন বাড়ছে, নাকি এটা এরকম ভাবেই ব্যথা থাকে সারা জীবন, মানে যুগ যুগ ধরে ব্যথা এভাবেই থাকে? অ্যাকচুয়ালি ব্যথা যেটা হচ্ছে, ব্যথার পেছনেতে কারণ আছে। যে একটা জায়গায় ব্যথা হচ্ছে মানে হচ্ছে ব্যথাটা আমার রোগ নয়, সেখানেতে আমাদের নয় অস্টিও আর্থারাইটিস হচ্ছে, কিংবা যদি আমাদের ঘাড়ে ব্যথা হয় সেখানেতে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস হচ্ছে, কোমরে যদি ব্যথা হয় সেখানেতে আমাদের লাম্বার স্পন্ডালাইটিস হচ্ছে। তো এই যে রোগটাকে আগে দেখতে হবে। এই যে আজকে ব্যথা বাড়ছে কেন? কারণ এই যে স্টার্টিংয়েই অনেকেই ফোন করেন, অনেকেই বলেন যে হ্যাঁ আমার ব্যথা হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, কিন্তু ব্যথাটা কেন হচ্ছে সেটাই জানে না। তো যখন স্টার্টিং হচ্ছে, যদি কারো অস্টিও আর্থারাইটিস হলো, কারো হাঁটুতে একটা ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে, শুরুতেই যদি একটু সচেতন হয়ে এক্স রে করে দেখে নেওয়া যায় যে হ্যাঁ সেখানেতে কোনো রকম ক্ষয় হচ্ছে কিনা, মানে অস্টিও আর্থারাইটিসটা শুরু হচ্ছে কিনা, তাহলে কি হবে, শুরুতেই ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা করে নিলে আজকে ডে বাই ডে ব্যথাটা বাড়বে না, শুরুতেই কিন্তু উনি সুস্থ হয়ে যাবে। ঠিক সেম জিনিস ঘাড়ের ক্ষেত্রে, সেম জিনিস আমাদের কোমরের ক্ষেত্রে। কিন্তু আমরা নিজেরাই দায়ী, এই ব্যথা যন্ত্রণাটা বাড়ছে তার আর কি এই যে যেটা বেড়ে যাচ্ছে, কারণ আমরাই দায়ী। কারণ এই যে স্টার্টিং যখন হচ্ছে আমরা ঠিকঠাক মতো সেটাকে গ্রাহ্য করছি না, কোনো রকম রিপোর্ট করছি না, দোকানে যাচ্ছি, ওষুধ নিয়ে এসে খাচ্ছি, সাময়িক ভালো, তারপরে আবার সেই ব্যথা। কিন্তু ভেতর ভেতর যে রোগটা অস্টিও আর্থারাইটিস কিংবা লাম্বার স্পন্ডালাইটিস কিংবা সার্ভিকাল স্পন্ডালাইটিস, সেটা যখন বাড়ছে, একটা স্টেজে গিয়ে ব্যথা যন্ত্রণার পরিমাণও বাড়ছে, একটা স্টেজে গিয়ে একদম হাঁটতে চলতে পারছে না, হাঁটু ফুলে যাচ্ছে, পায়ের নিচ ফুলে যাচ্ছে, ঘাড়ে সব একদম ব্যথা, ঘাড় ঘোরাতে পারছে না, তখন মনে হয় যে হ্যাঁ আমরা গিয়ে এক্স রে করাই, কিন্তু অলরেডি তখন রোগ ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজে চলে গেছে। তো সেক্ষেত্রে কি হয়, একটু টাইম লাগে, ব্যথা যন্ত্রণাটা বাড়বে। তো শুরুতেই যদি আমরা এক্স রে করি, এটাই করে নেওয়া উচিত। প্রত্যেকটা জিনিসের একটা সিমটম আছে, প্রত্যেকটা জিনিস একটা সিমটম দেবে। যেমন আমাদের যদি অস্টিও আর্থারাইটিস হয়, আমরা শুরুতেই একটা সিমটম পাবো যে আমরা পা ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, হাঁটতে গেলে লাগছে, সিঁড়ি ভাঙতে গেলে একটা আওয়াজ হচ্ছে। তো এখানে কি হয়, এটা ফার্স্ট স্টেজ, ব্যথাটা অল্প আছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন দেখা যাচ্ছে হাঁটতে গেলে একটু প্রবলেম আসছে, হাঁটুতে লাগছে। তো এটা একটা সিমটম শুরুতেই দেয়। তো এখানেই যদি আমরা ট্রিটমেন্টটা করি, কারণ অস্টিও আর্থারাইটিস যদি আমরা দেখি এর অনেকগুলো পার্ট আছে, একদম ফার্স্ট স্টেজ থেকে একদম লাস্ট স্টেজ। ফার্স্ট যদি আমরা দেখি যে হ্যাঁ আমার অল্প ব্যথা হচ্ছে, সেই সময় যদি এক্স রে করি দেখা যাবে যে সেখানেতে ক্ষয় শুরু হয়েছে, ডিজেনারেটিভ চেঞ্জ বলে। এইখানে যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট না করি, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। শুধু ওই ব্যথার ওষুধ খেলাম, ব্যথাটাকে কমিয়ে রাখলাম, কিন্তু রোগ ভেতর ভেতর বাড়তে থাকলো। সেটা ফার্স্ট স্টেজ থেকে সেকেন্ড স্টেজের দিকে গেল, সেখানে দেখা যাবে কি অস্টিওফাইটিক চেঞ্জ, মানে দুটো হাড়ের মধ্যিখান থেকে একটা হাড়ের ব্রাঞ্চ বেরিয়ে যায়, সেখানে একটা পেন হবে, সেখানে একটা ছুঁচ ফোটার মতো পেন হবে। এটাও একটা সিমটম থাকে, যখনই আমাদের হাঁটুতে পিন ফোটার মতো একটা পেন দেখা যাবে, তখন জানতে হবে যে হ্যাঁ এটা সেকেন্ড স্টেজেতে চলে এসেছে। আমি আসছি স্টেজগুলোতে। একদম, অবশ্যই আমরা শুনে নেব মনোযোগ সহকারে। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বিদারি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার মাসখানেক হয়েছে, মানে প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, মানে পুরো হাত দিতে পারছি না, এত পরিমাণে ফুল হচ্ছে। আচ্ছা, বেশ। আপনার এমনি শারীরিক কোনো রকম অসুবিধা, যেমন থাইরয়েড, অ্যালার্জি বা লিভারের কোনো সমস্যা আছে? শুধু অ্যালার্জি আর ইয়ে আছে, মানে কোনো কিছুতে হঠাৎ করে দেখি যে গায়ে লাল লাল হয়ে যাচ্ছে বা বুঝি বুঝি দানা দানা বেড়াচ্ছে। আচ্ছা, কোনোদিনও কি আইজিই বলে কোনো রিপোর্ট করিয়েছিলেন? না না না, করানো হয়। ওটা একটু আর্জেন্ট করার দরকার, কারণ চুল ওঠার যে কারণগুলো আমরা বারবারই বলি, সেখানেতে দেখা যাচ্ছে যে একটা অ্যালার্জির কারণ থাকে, এছাড়া যেটা থাইরয়েড যদি থাকে বা লিভারের যদি কোনো সমস্যা থাকে। তো আপনার ক্ষেত্রে বলবো যে আপনি 3টে টেস্টই একবার করিয়ে নিন। একটা থাইরয়েডের টেস্ট করান, একটা আইজিই একটা টেস্ট করান, আর একটা লিভার ফাংশন টেস্ট LFT। এই 3টে করে
আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে কোন দিন আসতে হবে, কোন টাইমে আসতে হবে, সমস্ত কিছু বলে দেবে। সেই সময় একবার আসুন, আমরা দেখে নিই রিপোর্টগুলো। সলিউশন অবশ্যই আছে, কিন্তু তার আগে জানতে হবে যে কারণটা কি। কারণ যদি আমরা কারণটাকে না খুঁজে বার করতে পারি, তাহলে কিন্তু পার্মানেন্ট সলিউশন কখনই আসবে না। তাই সেই কারণে এই রিপোর্টটা করে একবার আসুন, অবশ্যই এর সলিউশন আছে। একদম, কারণ আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে বলেন যে দীর্ঘদিন চিকিৎসক হচ্ছে, কি সমস্যা আমার সেটা আমার চিকিৎসক আমায় জানায়নি, কোনো রিপোর্ট করতে দেওয়া হয়েছে না, সেটাও করতে দেওয়া হয়নি। আমাদের ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই রিপোর্টের উপর বেস করে, রিপোর্টের উপরে ভর করে, কারণ রিপোর্টে কিন্তু জানান দেবে যে আপনার শরীরের মধ্যে কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যার কারণ হিসেবে বাইরে থেকে আপনি কোনো একটা রোগকে কিন্তু দেখতে পাচ্ছেন। তাই জন্য বা সেই কারণেই কিন্তু এনবিপি চিকিৎসকদের সফলতা এতটা বেশি, কারণ তারা গোড়া থেকে রিপোর্টের উপর ভর করে কিন্তু ট্রিটমেন্টটা করে। তাই বিশ্বাস যদি আপনাদের তৈরি হয়, সত্যি ভরসা যদি থাকে, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির কাছাকাছি এনবিপি সেন্টারে। আমরা যে বিষয়ে ছিলাম স্যার, আবার একটু শুনবো। তো এই অস্টিওআর্থ্রাইটিসের যে স্টেজগুলো, ফার্স্ট স্টেজ আমরা বললাম ডিজেনারেটিভ চেঞ্জ, সেখানেতে একটু ক্ষয় হবে। এখানে যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করা যায়, খুব আর্লি স্টেজেতেই পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। ব্যথা যন্ত্রণাটা যে তীব্রতা, সেটাকে কিন্তু যে কষ্ট, সেটা কিন্তু পেতে হয় না। সেকেন্ড স্টেজ যদি আমরা যাই, যেটা বললাম পিন ফোটার মতো ব্যথা হবে, মানে সেখানে তো অস্টিওফাইটিক চেঞ্জ, মানে দুটো হাড়ের মধ্যখান থেকে একটা হাড়ের ব্রাঞ্চ বেরোবে। সেখানেও যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট না করি, তার পরবর্তী স্টেজ যেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া। অস্টিওপেনিয়া স্টেজে তখনই যাবে যখন আমাদের হাড়ের যে ক্যালসিয়াম, মিনারেল, এইগুলো যখন ধীরে ধীরে কম হতে থাকবে, হাড় যখন উইক হতে থাকবে, তখন এই যে স্টেজটা, সেটাকে আমরা বলি অস্টিওপেনিয়া। এই স্টেজেতে অনেক সময় লোকাল ইনফ্লামেশন, মানে হাঁটু ফুলে যাবে, সেখানেতে সোয়েলিং হবে এবং তার সাথে সাথে ব্যথা, হাঁটতে পারবে না, হাঁটতে অসুবিধে হবে, বসে পায়ের ওপর ভর দিয়ে চাপ দিয়ে উঠতে পারবে না, একদম উইক হয়ে যাবে হাড়গুলো। সেইখানেও যদি আমরা ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করি, যেটা আমরা লাস্ট স্টেজ বলি, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে কি হবে, এই যে হাড় দীর্ঘদিন ধরে তার ক্যালসিয়াম, মিনারেল, যেটা পুষ্টি, সেটা যখন পাচ্ছে না, ধীরে ধীরে কি হবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, মানে আমাদের হাড়ের ভেতরেতে ছোট ছোট ছিদ্র হয়ে যায়, যেরকম আমাদের কাটেতে ঘুম ধরে, ঠিক ওই টাইপেরই। তো সেখানে কি হবে, অল্প চোট আঘাতে, যে চোট আঘাতে আমাদের হাড় ভাঙে না, সেই অল্প চোট আঘাতেও দেখা যাবে যে হাড় ভেঙে যাবে এবং সেটা র্যাপিডলি হতে থাকবে। তো এই যে আমাদের ফার্স্ট স্টেজ থেকে অস্টিওপোরোসিসের মতো স্টেজ, এটাতে যদি আসে, এর জন্য কিন্তু দায়ী আমরাই, যে আমরা শুরুতে কি করছি, ব্যথা যন্ত্রণা যখনই হচ্ছে তখন কিন্তু সিরিয়াস হচ্ছি না, আমরা শুধু ব্যথার ওষুধ খাচ্ছি, ও আমরা ভাবছি যে ব্যথাটা রোগ, কিন্তু রোগ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। ট্রিটমেন্টটা করতে হবে অস্টিওআর্থ্রাইটিসের। ব্যথা যন্ত্রণা আপনা আপ কমবে, তাই ব্যথার ওষুধ খেয়ে আপনি কখনোই কিন্তু রোগকে ভালো করতে পারবেন না। সেটা অস্টিওআর্থ্রাইটিস হোক, সেটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হোক, কিংবা সেখানেতে লাম্বার স্পন্ডালাইটিস। ঘাড়ের ক্ষেত্রেও তাই, কোমরের ক্ষেত্রেও তাই। কারণ অনেক সময় কি হয়, আমরা অফিসে যখন কাজ করি, এক জায়গায় বসে কম্পিউটারের সামনে কাজ করতে হয়, মাথা ঝুঁকিয়ে অনেক সময় কাজ করতে হয়, কিংবা লং স্ট্যান্ড এক জায়গাতে বসে কাজ করতে হয়। সেক্ষেত্রে কি হয়, আমাদের ঘাড়ে একটা ব্যথা হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোমরে ব্যথা হচ্ছে, বসে উঠতে গেলে লাগছে, ঘাড়েতে একটা পেন থাকে, ঘাড় ঘোরাতে গেলে লাগছে। তো শুরুতেই যদি আমরা একটু সচেতন হয়ে যাই যে না, আমি এই সিমটমগুলো আমার ঠেকছে, কারণ আমার কাজ যেহেতু অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে করতে হয়, তো সেখান থেকে আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস কিংবা আমাদের লাম্বার স্পন্ডালাইটিস হতে পারে। তো শুরুতে যদি একটু ব্যথা হচ্ছে, সেই সময় একটা এক্সরে করে নিই এবং স্টার্টিংয়েই যদি আমরা ট্রিটমেন্টটা করি, দেখা যাবে যে আপনি খুব অল্প দিনের মধ্যে সুস্থ হবেন। আর এই ব্যথা যন্ত্রণা যেটা হবে, সেটা আপনাকে বেশি দিন আপনার সেই যন্ত্রণাটাকে নিতে হবে না। একদম, এটা কিন্তু একেবারে সত্য কথা। এবং এই কথাটা যেমন এনবিপির একেবারে টিভির পর্দায় বসে বা আপনার সোশ্যাল সাইটে হোক বা প্রিন্ট মিডিয়া হোক, যেমন যেরকম বলছে, আপনি যখন চেম্বারে আসবেন এই বক্তব্যগুলোই কিন্তু স্যার আপনার জন্য বলবেন, এবং একেবারে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। তাই আপনাদের যদি পুরনো কোনো রিপোর্ট থাকে, সেগুলো নিয়ে কিন্তু আসতে ভুলবেন না আমাদের চেম্বারে। অবশ্যই আলোচনা আবারও ফিরবো, ব্যথার কথায় আবারও আসবো, তবে তার আগে একটু চেম্বারের কথা বলে দিই, তারপর আবারও কিন্তু আলোচনায় ফিরছে। চট করে একটু বলে রাখবো যে ক্যানিং এ কিন্তু আমাদের চেম্বার হয়, প্রত্যেকবারের মতো এবারও থাকছেন ডক্টর আর দে চেম্বার
চেম্বার পাচ্ছেন অবশ্যই আরামবাগে, ডক্টর এই হালদারকে পাচ্ছেন। আসানসোলে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা। চেম্বার রয়েছে মালদায়, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বাঁকুড়ায় ডক্টর এই হালদারকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন বর্তমানে ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে। পুরুলিয়ায় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে। পুরুলিয়া চেম্বারের পর আপনারা পেয়ে যাচ্ছেন কোচবিহার চেম্বার ডক্টর এস ঘোষালকে। বোলপুরে কিন্তু এবার আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। চেম্বার পাচ্ছেন মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। দিল্লিতে কিন্তু এবারও আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বহরমপুর এবং কৃষ্ণনগর দুটি চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। পাশাপাশি নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলিগুড়িতে কিন্তু এবার থাকছেন ডক্টর এস ঘোষাল। পেয়ে যাচ্ছেন শিলচর, আমাদের আসামের শিলচর, সেখানে এবার থাকছেন ডক্টর বি শর্মা। এবং গুয়াহাটি এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল। পাশাপাশি হলদিয়াতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আপনারা আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি আপনাদের জন্য জানিয়ে রাখবো মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম পাশে আমাদের চেম্বার রয়েছে। হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে পাচ্ছেন আমাদের নাম্বার 9830235527 বা 37। অবশ্যই দুটি নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না এবং আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে জানতে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। কে আছেন শুনবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি জমিপুর থেকে বলছি। হ্যাঁ, কি সমস্যা আছে? এই গোয়ালিতে না উঠতে গেলে এই শুয়ে থেকে যখন উঠি তখন লাগে মাটিতে হাঁটতে গেলে। আচ্ছা, তো এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? না, এমনিতে ট্রিটমেন্ট করায়নি, ওই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি তাই। আচ্ছা, কোনো রকম রিপোর্টও তার মানে হয়নি, তাই তো? না, কোনো রকম রিপোর্ট হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে গোড়ালির ব্যথা, এটা মেনলি যেটা হয় সেটা দুটো কারণের জন্য। এক, যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম হয় সেখান থেকে এই গোড়ালির ব্যথা হয়। এছাড়া যেটা হচ্ছে আমাদের গোড়ালির অনেক সময় হাড় বাড়ে। এই যে আপনার ফেলতে গেলে লাগছে, খুব সম্ভবত আপনার গোড়ালির হাড় বাড়বে, কিন্তু সেটা জাস্ট আন্দাজ করা হচ্ছে। কনফার্ম তখনই হব যখন এটাকে রিপোর্ট করবেন। তাই আপনাকে একটা কথাই বলবো, আপনি ইউরিক অ্যাসিডের একটা রিপোর্ট করান, ব্লাড টেস্ট, আর গোড়ালির একটা এক্সরে করান। এই দুটো রিপোর্ট নিয়ে হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আমরা দেখে নিই যে এক্স্যাক্ট প্রবলেমটা কি। তারপর যখন ট্রিটমেন্ট করবেন তখন দেখবেন আপনি সুস্থ হচ্ছেন। না হলে আপনি জানছেনই না আপনার প্রবলেমটা কি, আপনি ওষুধটা কিসের খাচ্ছেন, আপনি কোন রোগের জন্য ওষুধ খাচ্ছেন। আপনার গোড়ালিতে ব্যথা হচ্ছে, ব্যথাটা তো রোগ নয়, নিশ্চয়ই সেখানে কোনো না কোনো প্রবলেম হচ্ছে বলে ব্যথা হচ্ছে। আপনি জানেনই না আপনার কি রোগ, আপনি বলছেন আমি ওষুধ খাচ্ছি। এইভাবে ট্রিটমেন্ট করলে কোনোদিনও সুস্থ হবেন না, রোগ বাড়বে। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, রিপোর্টগুলো নিয়ে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। তবে ডাক্তারবাবু, যখন আমার ব্যথা হচ্ছে তো তখন যদি আমি একটা ব্যথার ওষুধ খাই অর্থাৎ পেন কিলার খাই, যদি সাময়িকভাবে আমার ব্যথাটা কম বলে মনে হয়, তো সেটা তো কোনো অপরাধের নয়, সেটা তো করতেই পারি নাকি? দেখুন, মেন যদি এই যে যিনি ফোন করলেন উনি বললেন যে ওনার গোড়ালিতে ব্যথা, এবার যদি তার কারণ হয় ইউরিক অ্যাসিড, আমি ব্যথা হচ্ছে, আমি আজকে ব্যথার ওষুধ খেলাম, আমি সাময়িক ভালো থাকছি, কালকে আবার একটা ব্যথার ওষুধ খেলাম, পরশু আবার একটা খেলাম, কিন্তু এই যে ব্যথাটার পেছনে যে ইউরিক অ্যাসিড, সেই ইউরিক অ্যাসিডটা তো আমাদের ব্লাডের মধ্যে বাড়তে থাকছে, তার কোনো রকম ট্রিটমেন্ট করছি না। এবং ইউরিক অ্যাসিড বাড়তে বাড়তে ব্যথা যন্ত্রণাও যেমন বাড়ছে, তার সাথে সাথে কিডনির ওপরেতে এফেক্ট করবে। প্লাস এই যে পেন কিলার আমরা খাচ্ছি তারও একটা সাইড এফেক্ট আছে, যেখানেতে লিভারের সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে। তাহলে ইউরিক অ্যাসিডের যদি ট্রিটমেন্টটা না করি, ইউরিক অ্যাসিড থেকে আমাদের কিডনির সমস্যা আসে, যেখানে ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে আরম্ভ করে দেয়, তাহলে একটা সাধারণ ব্যথা থেকে আমাদের কিডনির প্রবলেমের দিকে টার্ন করলো। কারণ হচ্ছে আমরা জানছি না যে ব্যথাটা কি কারণে হচ্ছে,
কোন রোগ হচ্ছে। তো এইভাবে ট্রিটমেন্ট করলে অন্য রোগকে সঙ্গে নিয়ে আসবে এবং এই সিম্পলসা একটা ট্রিটমেন্ট পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে কিডনির জন্য হয়তো ডায়ালিসিস করাতে হচ্ছে। তার মানে আপনার ব্যথা মানেই আপনার পাড়ার ওষুধের দোকান থেকে পেন কিলার বা ব্যথা কমানোর কোনো ওষুধ কিনে আপনি নিজে ডাক্তারি করলেন বা কোনো ডাক্তার বাবুও যদি অ্যাডভাইস করেন, তাহলে সেটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট একদম নয়। একটা সমস্যা কমাতে গেলেন, সেটা তো কমলোই না, উপরন্তু আরো 5-7টা সমস্যা আপনার উপরে কিন্তু চেপে বসলো এবং সেটা মারাত্মক রকম হবে। তাই অবশ্যই ট্রিটমেন্ট যখন করবেন, নির্বাচন যখন করবেন কোনো চিকিৎসককে, কোনো প্যাথিকে যখন ভরসা করবেন, সেটা বুঝে করবেন, কারণ আপনার নির্বাচনের উপর আপনার স্বাস্থ্য কিন্তু নির্ভর করছে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, একটু শুনবো। হ্যালো, সরি, কোনো কারণে শুনতে পাচ্ছি না, আরেকবার ফোন করুন, অবশ্যই আমরা কিন্তু কথা বলবো। ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করছিলাম স্যার, একটু শুনবো আমরা। তো এটাই আর কি, যে বারবারই বলা যে যদি ব্যথার সমস্যা হয় প্রথমে আগে জানতে হবে যে এক্স্যাক্ট কারণটা কি। কারণ এই যে ব্যথা হচ্ছে বলেই যে ব্যথার ওষুধ খেতে হবে সেরকম নয়। কারণ দেখুন, রোগ অনেক রকমের হয়, তার কিন্তু সিমটমগুলো আলাদা আলাদা হয়, তার ট্রিটমেন্ট প্রসেসও আলাদা আলাদা হয়। কিন্তু যদি আমরা একদম ধরে চলি যে ব্যথা হচ্ছে মানেই আমাকে পেন কিলার, সেটা কিন্তু নয়। ধরুন আপনার কোমরেতে ব্যথা হচ্ছে এবং কোমরের ব্যথার সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনার শিরদাঁড়ার উপরে তো এফেক্ট করছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি। এখানে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে। আমি আসছি আলোচনায়। একদম, তার আগে দেখে নেবো কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সবিতা পাল বলছি, উদুবেরিয়া থেকে। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? আমার একটু পেটের সমস্যা আছে। পেটের সমস্যা, আচ্ছা, কত বছরের? বেশি না, বুঝতে পারছি হবেই 2-3 মাস। আচ্ছা, 2-3 মাস। পেটে কি প্রবলেম হয়? পেটে আমার মনে হচ্ছে যতটা সম্ভব একটা টিউমার জাতীয় হয়েছে। একটু জোরে বলুন, একটু জোরে। হ্যাঁ, বলছি কিছু টিউমার জাতীয় মনে হচ্ছে হয়েছে। টিউমার জাতীয় আছে, তো সেটা কি কোনো রকম টেস্ট করেছেন বা কিছু রিপোর্ট করেছেন? না না না। তাহলে কি করে জানছেন যে টিউমার মতো? আপনি কি ওপর থেকে হাত দিলে ফুলে ফুলে থাকছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এক্স্যাক্ট কোন জায়গাটাতে আছে? ওপরের দিকে পেটের? নাভিটার কাছে। দেখুন, এই যদি আপনার এরকম ফুলে থাকে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। যদি এরকম ফুলে থাকে যে আপনি ফিল করছেন যে হাত দিলে জায়গাটা ফোলা ভাব লাগছে, শক্ত হয়ে আছে, এইটাকে কিন্তু ফেলে রাখবেন না, কারণ অনেক কারণ হতে পারে। ওখানেতে কোনো অংশেতে হার্নিয়া হলেও এই প্রবলেম হতে পারে, বা যদি কোনো রকম টিউমার গ্রোথ করে সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তাই এটাকে ফেলে রাখবেন না, আগে জানতে হবে। কারণ একটা নর্মাল টিউমার কিন্তু অন্যদিকে টার্ন করে, সবসময় যে টিউমার নর্মাল হবে সেটা নয়। কিন্তু যদি আমরা সেটাকে না কনফার্ম হই যে ওখানেতে টিউমারটা নর্মাল আছে কিনা, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে ওখান থেকে বিভিন্ন রকম রোগ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এটা ফেলে না রেখে ইমিডিয়েট আপনি রিপোর্ট করান, আপনি একটা আল্ট্রাসোনোগ্রাফি করান, সেই রিপোর্টটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছে যেখানে চেম্বার হবে সেখানে একবার আসুন। কারণ এই ম্যাটারটা কিন্তু সিরিয়াস ম্যাটার, এটাকে এইভাবে ফেলে রাখবেন না। কারণ বারবারই বলছি, একটা টিউমার থেকে অনেক রকমের রোগ হয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এটাকে না ফেলে রেখে ইমিডিয়েট রিপোর্ট করে হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার আসুন, আমরা দেখে নিই। দেখার পর অবশ্যই আপনাকে গাইড করে দেবো যে কি করলে আপনি সুস্থ হবেন। একদম। দেখুন, ভয় পাওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি অন্ধকার ঘরে একা থাকতে পারেন না, বা আপনি ভূতের ভয় করেন, আপনি কোনো শত্রুর ভয় করেন, কিন্তু সব থেকে বেশি ভয় যেটা আমাদের পেতে হয় সেটা নিজেকে নিয়ে, মানে নিজের স্বাস্থ্যকে নিয়ে। নিজের স্বাস্থ্যকে সব থেকে বেশি ভালোবাসুন এবং সেই স্বাস্থ্যে যদি কোনো রকম সমস্যা আপনি উপলব্ধি করেন তাহলে সব থেকে বেশি ভয় পান। তবে ভয় পেয়ে আতঙ্কিত হবেন না, ভয় পেয়ে বুদ্ধিমানের মতন কাজ করুন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং ট্রিটমেন্টটা স্টার্ট করুন। আপনি উপলব্ধি করছেন কিছু একটা ফিল করছি, তাও আপনি বাড়িতে বসে রয়েছেন, আপনি নির্দ্বিধায় চলছেন, কথা বলছেন, দিনের পর দিন কাটিয়ে ফেলছেন, এটা কিন্তু কোনো রকম বুদ্ধিমত্তার কাজ নয়। তাই বুদ্ধিমানের মতন কাজ করুন, অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছো? হ্যাঁ, বলো কি সমস্যা। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে আমার একটা দাঁতে আরসিটি করা হয়েছিল। এবার এখন কদিন আগে সেই দাঁতে আমার ইনফেকশন হয়েছে,
হুম। তো জানতে চাইছি যে ওই দাঁতের কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? কোন রকম গাম সোয়েলিং আছে, মানে আশেপাশের মাড়ি কি সোয়েলিং হয়ে আছে, ফুলে আছে? হ্যাঁ ছিল। এবার আমি আমার পাশেই একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। হুম। এবার তিনি বলেছিলেন যে দাঁত তুলে ফেলতে হবে, তো কিছু ওষুধ দিয়েছিলেন, সেগুলো খেয়ে আমার ব্যথা এখন নেই আর ফোলাটাও নেই। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি যেটা প্রবলেম হয় যে যদি আমার লোকাল কোনো রকম ইনফেকশন হয়, যেমন অনেক সময় কি হয় আমাদের মাড়ি ফুলে যায়, মাড়িতে ইনফেকশন হয়, সেখান থেকে রক্ত পড়ে। তো এই জাতীয় প্রবলেমগুলোর কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই আছে। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ আমার দাঁত নড়ছে, দাঁতকে তুলতেই হবে, সেখানে কিন্তু দাঁত তোলা ছাড়া আর কোনো রকম উপায় নেই। কারণ একটা জায়গায় যদি নড়ে, দাঁত যদি নড়ে, তাকে তুলতেই হবে। কিংবা যদি দাঁতের ভেতরে যদি কোনো রকম ভাবে কোনো রকম ক্যাভিটি সৃষ্টি হয়, সেখানে কিন্তু দাঁতকে তুলতেই হবে। কিন্তু যদি কোনো লোকাল ইনফেকশন থাকে, যেটা বললাম যে গাম থেকে ব্লিডিং হওয়া, গাম ফুলে যাওয়া, লোকাল কোনো রকম ইনফেকশন, তার জন্য অবশ্যই আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। তো এই জিনিসটা একবার দেখার প্রয়োজন হয় যে ওই লোকাল কোনো রকম ইনফেকশন আছে কিনা। সেটা দেখার পরই কিন্তু আপনাকে গাইড করতে পারবো যে এটা আইদার মেডিসিনের দ্বারা সম্ভব হবে, না আপনাকে দাঁতকে তুলতে হবে। একদম। তবে আসল কথা কিন্তু কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে আপনার জন্য এবং আপনার পরিচিত সকলের জন্য। বলবো কৃষ্ণনগর বলুন, বহরমপুর বলুন, সর্বত্র আমাদের চেম্বার রয়েছে। স্যার নিজের কিন্তু থাকেন, তাই নাক, কান, গলা, দাঁত, যে কোনো ধরনের সমস্যা আপনার হোক না কেন, একবার যোগাযোগ করুন স্যারের সাথে, সমস্যাটা দেখান বা রিপোর্ট গুলো দেখান, তারপরে কিন্তু অবশ্যই সলিউশন পেয়ে যাবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে পেটের ভুঁড়ির সমস্যা। ভুঁড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে 34 বছর 5 মাস। ওজন কত এখন? ওজন হচ্ছে 74 কেজি। আচ্ছা, খাবার দাবার কি রেগুলার ঠিক থাকে, না ফ্যাটি খাবার বা বাইরের ফাস্ট ফুড বেশি খেতে হয়? ওর খাওয়ার তো আছে, খাওয়া নেশা আছে। তার অনেক খাওয়া কমিয়ে দিয়েছি স্যার, তার পেটের ভুঁড়িটা কম জানা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। মেনলি যেটা ফ্যাট জবে আমাদের বেলিতে, সেখান থেকে কি হয়, অনেকগুলো পদ্ধতি আছে এটাকে ঠিক করার। ফার্স্ট হচ্ছে এক্সারসাইজ, দ্বিতীয়ত হচ্ছে একটা প্রপার ডায়েট প্ল্যান, এবং তার সাথে সাথে কিছু ফ্যাট কমানোর জন্য ওষুধ। এই তিনটে যদি কম্বিনেশন ঠিকঠাক মতো করে করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফ্যাট কমবে। কিন্তু এর জন্য প্রপার ডায়েটটা দরকার। ডায়েটটা কি করতে হবে বা কোন যোগা করতে হবে, অবশ্যই সেটা প্রপারলি অ্যাডভাইস দরকার। কারণ অনেক সময় কি হয়, ব্যালেন্স ডায়েট না করলে একটা রোগের জন্য আপনি দেখাচ্ছেন, সেখান থেকে কিন্তু অন্য রোগে আবার টার্ন করবে। তাই এই জিনিসটা ফোনেতে এইভাবে বলাটা সম্ভব হবে না। আপনি বোলপুর থেকে বলছেন, বোলপুরেতেই আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার একটা প্রপার গাইডলাইন্স দরকার, এবং সেটা যতক্ষণ না সামনাসামনি আপনি আসছেন, সেই গাইডলাইনটা এইভাবে ওভার টেলিফোনে কিন্তু দেওয়া সম্ভব নয়। তাই আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, বোলপুরেতে আমাদের চেম্বারে একবার আসুন। আপনাকে সুন্দর একটা ডায়েট চার্টও করে দেবে, যোগাও দেখিয়ে দেবে। এছাড়া কি কি মেডিসিন আপনি নিলে অল্প সময়ের মধ্যে আপনি ভালো হবেন। একদম। অবশ্যই সবকিছুর জন্য কিন্তু যোগাযোগের একটা প্রয়োজনীয়তা রয়েছে। তবে ব্যথার ক্ষেত্রে আমরা স্যারের থেকে শুনলাম পেইন কিলার কিন্তু একদম খাবো না। তার পাশাপাশি স্যার একটু জানতে চাইবো যে সব প্যাথই ভালো আমাদের কাছে, কিন্তু অনেকের মত যে আমি ইনজেকশন নেব না, আমি অপারেশন করব না, তো সেখানে এগুলো ছাড়া কি কোনো রকম ট্রিটমেন্ট এনবিপি আমাকে দিতে পারে? অবশ্যই, আমরা তো কত পেশেন্ট এরকম পাচ্ছি যে নি রিপ্লেসমেন্ট করেছে, কিন্তু তারপরও অন্যটাতে হয়েছে, তাহলে বা সেই 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 হাঁটুতেই আবার রোগটা এসেছে। তো তাতে ভালোটা হলো কোথায়, একটা অপারেশনও হলো, কিন্তু বিনা অপারেশনে অবশ্যই করা যায়, কারণ অনেকগুলো পদ্ধতি আছে, পঞ্চকর্ম আছে। তো সবগুলো নিয়ে যদি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করে, কোনো রকম অপারেশনের প্রয়োজন হয় না। বিস্তারিতভাবে আরো জানার ইচ্ছে আপনার হচ্ছে, তো তাহলে আপনি কি করবেন, 9830235527 বা 37 ফোন করে আপনার বাড়ির কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং যোগাযোগ করুন। অবশ্যই নিজেকে ভালোবাসুন, নিজের জন্য একটু ভাবনা চিন্তা করুন, কারণ আপনি ভালো থাকলেই আপনি আপনার বাড়ির লোকগুলোকে কিন্তু ভালো রাখতে পারবেন, ভালোবাসতে পারবেন। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।